প্রাচীন এই রাজপথের আজকের নাম গ্র্যান্ড ট্রাঙ্ক রোড বা জিটি রোড। আমাদের ইতিহাস বইতে লেখা আছে এই জিটি রোড নাকি শের শাহের অবদান। সত্যিই কি তাই? জানেন কি, প্রাচীনকালে এই রাজপথেরই নাম ছিল উত্তরাপথ, যা আমাদের ভারতের গৌরবময় অধ্যায়ের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে। এই ট্রেড রুটস বা বাণিজ্য পথের প্রথম উল্লেখ পাওয়া যায় অথর্ববেদের পৃথিবী সূক্ততে, যেখানে একে পানিহা বলা হয়েছে। নেলিস তার বইতে উত্তরাপথকে ভারতীয় সংস্কৃতির ধমনী বলে উল্লেখ করেছেন। মেগাস্থিনি সেই উত্তরাপথকে রাজকীয় সড়ক নামে লিখে গেছেন, আর এর ব্যাপারে বলেছেন যে আমার গ্রিক চক্ষু আগে কখনো এত অত্যাশ্চর্য জিনিস দেখেনি। এই দেবতার একটা প্রাচীন মূর্তি পাওয়া গেছে মৌর্য ও শুঙ্গ আমলে, যার আদলে তৈরি মূর্তি আজকে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার সামনে রাখা আছে, যার ভাস্কর ছিলেন বাংলারই শিল্পী শ্রী রামকিঙ্কর বৈজ। সপ্তম অশোক স্তম্ভতে লেখা আছে যে দুপাশে বৃক্ষরোপণ আর আধা ক্রোশ দূরে দূরে জলের কুয়ো আর পান্থনিবাস বানানো হয় অশোকের সময়তেই। এই পান্থনিবাসগুলোকে নিমিষাধ্যায়স বলা হতো। সেই ভূপেন হাজারিকার গানটার মতোই বলতে ইচ্ছা করে, ইতিহাসের এত বিকৃতি, এত মিথ্যাচার দেখেও হে রাজপথ তুমি মৌন কেন? কথায় আছে মিথ্যার তিন রূপ: অর্ধসত্য, ডাহা মিথ্যে আর স্ট্যাটিস্টিক্স মানে পরিসংখ্যান। আগের কিছু ভিডিওতে পেশ করেছি আমাদের ইতিহাসবিদরা ইতিহাসের নামে কিভাবে অর্ধসত্যকে আমাদের, বিশেষ করে আমাদের দেশের ছাত্রছাত্রীদের শিশু মনে গুজে দিয়েছে, যাতে ছোটবেলা থেকেই তারা আমাদের পূর্বপুরুষের গৌরবময় অধ্যায়ের ব্যাপারে কিছু না জানতে পারে, জাতিগত হীনমন্যতা নিয়ে বড় হয় আর নিজেদের শিকড়ের টানটা পর্যন্ত অনুভব করতে না পারে। আজ চলুন একটা বিষয় নিয়ে আলোচনা করি, যেখানে আমাদের ইতিহাস বইয়ের পাতাতে কিভাবে ডাহা মিথ্যে ছেপে দেওয়া হয়েছে সেই একই নির্লজ্জভাবে। ইচ্ছে আছে স্ট্যাটিস্টিক্সের ব্যবহার করে পাশ্চাত্যের নামি দামি বিশ্ববিদ্যালয়গুলো যেমন হার্ভার্ড, অক্সফোর্ড, কেমব্রিজ আজকের যুগেও কিভাবে সেই একই উদ্দেশ্য নিয়ে কাজ করে চলেছে, আর তার পেছনে বেশ কিছু সংস্থা আর তাদের মিলিয়ন ডলারের ডোনেশন কাজ করছে, সেই ব্যাপারে পরে একটা আলাদা ভিডিও বানানোর। কিন্তু মনে রাখবেন বন্ধুরা, এই সব কিছুর পেছনে উদ্দেশ্যটা কিন্তু সেই একই, একটা নির্জীব জাতি যাকে যেভাবে খুশি ব্যবহার করা যায়। আর এই ইতিহাস বিকৃতির সঙ্গী ছিল আমাদের দেশের কিছু ইতিহাসবিদ, বিশেষ করে মার্ক্সবাদী ইতিহাসবিদরা। আজকে সেই বিষয়টা নিয়ে আলোচনা করা যাক এই ভারতীয় ইতিহাস এপিসোডে। চলুন তাহলে শুরু করা যাক। শুরু করবার আগে এই চ্যানেলের দর্শকদের কাছে আমার বিনীত অনুরোধ যে আমাদের এই চ্যানেলটা এখনও বেশিরভাগ মানুষই সাবস্ক্রাইব করেননি। অনুরোধ করব দয়া করে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, তাহলে আপনাদের মতো অনেকের কাছেই এই ভিডিওগুলো পৌঁছতে পারবে। বলুন তো, সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকাল, শিল্পী রামকিঙ্কর, আইআইটি রুরকি আর পিডব্লিউডি মানে পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট, এদের কিভাবে এক সূত্রে বাঁধা যায়? আশ্চর্য হচ্ছেন তো? তাহলে বলি, এক সূত্রে শুধু নয়, এক বিশাল রাজপথে তারা যুক্ত হয়ে যায়। শুধু তাই নয়, যুক্ত হয়ে যায় বর্তমান ভারতের সাথে প্রাচীন ভারত। সিন্ধু ও সরস্বতী নদীর সমতল ভূমিতে যে সভ্যতা গড়ে উঠেছিল কয়েক সহস্রাব্দ আগে, যুক্ত হয়ে যায় ভারতের বুকে রাজত্ব করা সম্রাট, বাদশাহ আর ব্রিটিশ রাজও। এই রাজপথই যা আজকের দিনে যুক্ত করেছে চারটি স্বাধীন দেশের রাজধানীকে। আফগানিস্তানের কাবুল থেকে শুরু করে পাকিস্তানের ইসলামাবাদ হয়ে ভারতবর্ষের দিল্লি এবং শেষে বাংলাদেশের ঢাকা হয়ে অধুনা বাংলাদেশ মায়ানমার সীমান্তবর্তী চট্টগ্রামে শেষ। 3000 বছরেরও বেশি প্রাচীন এই রাজপথের আজকের নাম গ্র্যান্ড ট্রাঙ্ক রোড বা জিটি রোড। এছাড়াও 2500 কিলোমিটার দৈর্ঘ্যের এই রাজপথ অসংখ্য গুরুত্বপূর্ণ স্থান, যেমন আফগানিস্তানের বাকট্রিয়া, খাইবার পাস, পাকিস্তানের রাওয়ালপিন্ডি, লাহোর এবং তারপর উত্তর ভারতের অমৃতসর, মথুরা, বারাণসী, প্রয়াগ, তারপরে কলকাতা এবং সবশেষে বাংলাদেশের ঢাকা এবং চট্টগ্রামকেও কানেক্ট করে। আমাদের ইতিহাস বইতে লেখা আছে এই জিটি রোড নাকি শের শাহের অবদান। সত্যিই কি তাই? আর এইখানেই বলছি বন্ধুরা, আমাদের ইতিহাসবিদরা আমাদের মাথাতে কতটা ডাহা মিথ্যা গুজে দিয়েছে। শের শাহের রাজত্বকাল মাত্র 5 বছরের, তার মধ্যেই উনি এই 2500 কিলোমিটারের রাস্তা বানিয়ে ফেললেন। এটা সত্যি হলে বোধহয় আজকের দিনে যাকে হাইওয়েম্যান বলা হয় সেই নীতিন গাডকারিও লজ্জায় পড়ে যাবেন।
সত্যিটা যেটা হলো, শেরশাহ একটা সহস্রাব্দ প্রাচীন রাজপথকে সংস্কার করেছিলেন, রাস্তার ধারে সরাইখানা বা পান্থনিবাসও বানিয়েছিলেন, কিন্তু সেটা ওনার আগে এবং পরের অনেক শাসকই করেছিলেন। মুঘল সম্রাট আকবর বা জাহাঙ্গীরের সময় এই রাস্তারই নাম ছিল বাদশাহী সড়ক। এমনকি ইস্ট ইন্ডিয়া কোম্পানি পর্যন্ত 1847-এ এই রাজপথের রক্ষণাবেক্ষণের জন্য একটা ইনস্টিটিউট স্থাপন করে, যার নাম তারা দিয়েছিল কলেজ অফ সিভিল ইঞ্জিনিয়ারিং। নর্থ ওয়েস্টার্ন প্রভিন্সের লেফটেন্যান্ট জেনারেল জেমস থমাসনের সময় এই কলেজটি স্থাপিত হয়। ওনার মৃত্যুর পর এর নামকরণ হয় থমাসন কলেজ অফ সিভিল ইঞ্জিনিয়ারিং। রুরকিতে অবস্থিত এই কলেজটি ব্রিটিশ আমলে স্থাপিত ভারতের প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, যাকে আমরা আজ আইআইটি রুরকি বলে জানি। লর্ড ডালহাউসির সময়তে এই গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের দেখাশোনা করবার জন্য পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট স্থাপিত হয়, যা আস্তে আস্তে সমস্ত রোড নেটওয়ার্কের রক্ষণাবেক্ষণের কাজ পরিচালনা করবার জন্য নিয়োজিত হয়, আজকে যাকে আমরা পিডাব্লিউডি ডিপার্টমেন্ট বলে থাকি। আর হবে নাই বা কেন, সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্য থেকে শুরু করে অশোক, সমুদ্রগুপ্ত, কনিষ্ক, হর্ষবর্ধন সবাই এই রাজপথটির অর্থনৈতিক এবং বাণিজ্যিক গুরুত্ব বুঝত। এই রাজপথই ভারতকে যুক্ত করত সিল্ক রুটের সাথে, যা ছিল প্রাচ্য ও পাশ্চাত্যের সংযোগের মাধ্যম। ব্রিটিশরা এর নাম রাখে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড। বর্তমানে এই রাজপথের ভারতের অংশটা যথাক্রমে ন্যাশনাল হাইওয়ে 3, 44 আর 19-এ বিভক্ত। এছাড়াও এই রাজপথ 1959-এর ইউনাইটেড নেশনের প্রস্তাবিত এশিয়ান হাইওয়ে নেটওয়ার্কেরও পার্ট, যা জাপানের টোকিওকে তুর্কির ইস্তাম্বুলের সাথে কানেক্ট করে এবং তারপর ইউরোপীয় রোড নেটওয়ার্কের সাথে কানেক্ট করে। জানেন কি, প্রাচীনকালে এই রাজপথেরই নাম ছিল উত্তরাপথ, যা আমাদের ভারতের গৌরবময় অধ্যায়ের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে। আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি জন এফ কেনেডির একটি বিখ্যাত উক্তি আছে যে আমেরিকার আর্থিক বিকাশ থেকে আমেরিকার রোড নেটওয়ার্ক তৈরি হয়েছে। এটা একটা ভুল ধারণা, বরং আমেরিকার রোড নেটওয়ার্কই আমেরিকার আর্থিক বিকাশে সাহায্য করেছে। প্রাচীন ভারতে আমাদের পূর্বপুরুষরাও সেই রকমই আর্থিক এবং সার্বিক বিকাশের জন্য যে উন্নত মানের সড়ক ব্যবস্থার প্রয়োজন সেটা অনুভব করেছিলেন। তাই একটি বিখ্যাত জার্নালে সারা পৃথিবীর গত 2000 বছরের গ্রস ডোমেস্টিক প্রোডাক্টের বিভিন্ন দেশের যে অংশ দেখানো আছে, তাতে দেখা যায় যে সারা পৃথিবীর 30 থেকে 40% সম্পদই এই ভারত মহাদেশের অংশ ছিল প্রায় 1800 বছর ধরে। স্ক্রিনে যে ছবিটা দেখছেন তার গেরুয়া অংশটা ভারতের আর মেরুন অংশটা চীনের। ভারতের এই বিকাশ আর শ্রেষ্ঠত্বের মূলে অবশ্যই ছিল ভারতের মেধা, ভারতীয় সমাজ ব্যবস্থা, আর তার সাথে ছিল প্রাচীন ভারতের এই যোগাযোগ ব্যবস্থা। প্রাচীন ভারতকে আজকের দিনের মতোই উত্তরাপথ যুক্ত করত প্রাচীন জনপদগুলোর সাথে, যেমন তক্ষশিলা, যা মৌর্য সাম্রাজ্যের প্রাদেশিক রাজধানী ছিল আর আজ আফগানিস্তানের অন্তর্গত, অথবা পুরুষপুর বা অধুনা পেশওয়ার নামে পরিচিত, যা পাকিস্তানের খাইবার পাখতুন প্রভিন্সের অন্তর্গত। প্রাচীনকালে যা কুষাণ সম্রাট কনিষ্কের রাজধানী ছিল। এছাড়াও গান্ধার, কুরু, মৎস্য, কাশী, বৎস, কোশালা এবং মগধের মতো মহাজনপদগুলোকেও সংযোগ করত এই উত্তরাপথই। যদিও মহাভারত বা রামায়ণে উত্তরাপথের সরাসরি উল্লেখ পাওয়া যায় না, শুধু এইটুকু বলা যায় যে গাঙ্গেয় সমতল, যাকে পুরাণে মধ্যদেশ বলা হয়েছে, সেখানের জনপদ যেমন অযোধ্যা বা হস্তিনাপুরের সাথে অধুনা আফগানিস্তান বা পাকিস্তানের সড়ক পথে যোগাযোগ ছিল। রামায়ণের রাজা দশরথের স্ত্রী কৈকেয়ী ছিলেন কেকায়া রাজ্যের রাজকন্যা, যা ছিল আজকের পাকিস্তানের ঝিলাম আর সিন্ধু নদীর মাঝে অবস্থিত, আজকের দিনে যার নাম হলো ডেরা ইসমাইল খান। কৈকেয়ীর সন্তান আর রামের ভ্রাতা ভরত গান্ধার অর্থাৎ আজকের দিনের কান্দাহার রাজ্য দখল করে নিজের সন্তান তক্ষণ নামে যে শহর স্থাপন করেন, সেই শহরই তক্ষশিলা বলে খ্যাত হয়। আর পরবর্তীকালে এখানেই তক্ষশিলা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়, যা পৃথিবীর সবচেয়ে প্রাচীন বিশ্ববিদ্যালয়। এছাড়াও মহাভারতের গান্ধারী ছিলেন গান্ধার রাজকন্যা। মহাভারতের সময় বা তার পরবর্তীকালে বিভিন্ন উপজাতি রাজবংশের কথাও পাওয়া যায়, যাদের এই অবস্থান এই উত্তরাপথেরই পার্শ্ববর্তী অঞ্চলে। এর থেকে অনেকেই মনে করেন যে মহাভারত যেই সময়তে লেখা হয়েছে সেই সময়তে সড়ক পথে এই জম্বুদ্বীপ বা আজকের ভারতীয় উপমহাদেশের বিভিন্ন প্রান্ত খুব ভালোভাবেই কানেক্টেড ছিল। এই ট্রেড রুটস বা বাণিজ্য পথের প্রথম উল্লেখ পাওয়া যায় অথর্ববেদের পৃথিবী সূক্ততে, যেখানে একে পানিহা বলা হয়েছে। আর বলা হয়েছে যে এই পথগুলো এই বিশাল ভূখণ্ডের মানুষের যোগাযোগের প্রধান মাধ্যম ছিল। শ্রী প্রকাশচন্দ্র প্রসাদ তার বই ফরেন ট্রেড অ্যান্ড কমার্স ইন এনশিয়েন্ট ইন্ডিয়াতে মহাভারতের সময় থেকে শুরু করে প্রাচীন ভারতের এই রোড নেটওয়ার্কটা বাণিজ্য আর অর্থনৈতিক বৃদ্ধিকে কিভাবে প্রভাবিত করেছিল
এই ব্যাপারে লিখে গেছেন। ওয়াশিংটন ইউনিভার্সিটির স্নাতক জেসন নেইলিস তার বই আর্লি বুদ্ধিস্ট ট্রান্সমিশন অ্যান্ড ট্রেড নেটওয়ার্কে বাণিজ্য মানচিত্রে এই উত্তরাপথের ভূমিকার কথা বিস্তারিতভাবে লিখে গেছেন। শুধু বাণিজ্যিক নয়, প্রাচ্যের জ্ঞান, প্রযুক্তি এবং সংস্কৃতিও পাশ্চাত্যে পৌঁছত এই পথেই। নেলিস তার বইতে উত্তরাপথকে ভারতীয় সংস্কৃতির ধমনী বলে উল্লেখ করেছেন। মেগাস্তিনি সেই উত্তরাপথকে রাজকীয় সড়ক নামে লিখে গেছেন, আর এর ব্যাপারে বলেছেন যে আমার গ্রিক চক্ষু আগে কখনো এত অত্যাশ্চর্য জিনিস দেখেনি। ওনার কাছে এটা অতি মানবীয় জিনিস বলে মনে হয়েছিল। এই রাজপথে অধুনা আফগানিস্তানের তক্ষশিলাকে বাংলার তমলুক বা তখনকার তাম্রলিপ্তকে যুক্ত করত, সেটাও আমরা মেগাস্তিনিসের লেখাতেই পাই। আর তাম্রলিপ্ত ছিল তখনকার যুগের একটা অত্যন্ত ব্যস্ত বন্দর, যা ভারতকে পশ্চিমে রোমান সাম্রাজ্য, উত্তর আফ্রিকা আর পূর্বে সুদূর প্রাচ্য মানে জাভা, সুমাত্রা অর্থাৎ আজকের দিনে থাইল্যান্ড, ইন্দোনেশিয়ার সঙ্গেও কানেক্ট করত। তাই উপমহাদেশের স্থলভাগের এই উত্তরাপথ আর ভারত মহাসাগরের সামুদ্রিক পথ, এই দুয়ে মিলে গঠন হয়েছিল ভারতের সাথে বাকি বিশ্বের সম্পূর্ণ বাণিজ্য পথের মানচিত্র। তমলুক ছিল যার সংযোগস্থল, আর অর্থনৈতিক আর সাংস্কৃতিকভাবে ভারতকে সর্বসেরা হতে সাহায্য করেছিল এই বাণিজ্য পথই, যা শুধু মানুষের যাত্রাপথ ছিল না, চিন্তা ভাবনার বিনিময়েরও পথ ছিল। উত্তরাপথের নাম আমরা প্রথম পাই পাণিনির লেখা অষ্টাধ্যায়ীতে, যিশুর জন্মের 500 বছর আগে। এখানে তিনি প্রাচীন মহাজনপদগুলোর নামের তালিকা দিয়েছেন, যেগুলো ছিল উত্তরাপথের পার্শ্ববর্তী এলাকাতে, যাদের উনি বলেছেন উত্তরাপথেন ঋতম। মণিভদ্র নামের এক যক্ষ ছিল উত্তরাপথের বণিকদের দেবতা। এই দেবতার একটা প্রাচীন মূর্তি পাওয়া গেছে মৌর্য ও শুঙ্গ আমলে, যার আদলে তৈরি মূর্তি আজকে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার সামনে রাখা আছে, যার ভাস্কর ছিলেন বাংলারই শিল্পী শ্রী রামকিঙ্কর বৈজ। বৌদ্ধ ধর্মের জাতকের গল্পতেও এই উত্তরাপথের উল্লেখ থেকে বোঝা যায় যে এই রাজপথ মৌর্য সাম্রাজ্যের আগেও বিদ্যমান ছিল। কৌটিল্যের অর্থশাস্ত্রে এই পথকেই হৈমবত পথ বলা হয়েছে। তার লেখাতে আমরা জানতে পারি যে চন্দ্রগুপ্ত মৌর্যের সময়তে এই রাজপথের বিস্তার ঘটে, আর তিনি এই রাজপথের দেখাশোনার জন্য একটি দপ্তরও স্থাপন করেন আর উচ্চপদস্থ কর্মীও নিয়োগ করেন। অশোকের শিলালিপিতে, অশোক স্তম্ভে আর বিভিন্ন বৌদ্ধ স্তূপের লেখা থেকে জানা যায় যে অশোকের সময় এই রাজপথের আরও বিকাশ আর সৌন্দর্যায়ন হয়। সপ্তম অশোক স্তম্ভতে লেখা আছে যে দুপাশে বৃক্ষরোপণ আর আধা ক্রোশ দূরে দূরে জলের কুয়ো আর পান্থনিবাস বানানো হয় অশোকের সময়তেই। এই পান্থনিবাসগুলোকে নিমিষাধ্যায়স বলা হতো। শুধু তাই নয়, এই সড়ক পথের যোগাযোগ ব্যবস্থার মধ্যে দিয়েই বৌদ্ধ ধর্ম মধ্যপ্রাচ্য পর্যন্ত বিস্তার করেছিল সম্রাট অশোকের সময়তেই। গ্র্যান্ড ট্রাঙ্ক রোড ইন দ্য পাঞ্জাব বইতে KM সরকার মৌর্য সাম্রাজ্যের সময়তে এই উত্তরাপথের বিকাশ সাধনের অনেক বিস্তারিত তথ্য দিয়ে গেছেন। এরপরে গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্ত, কুষাণ সম্রাট কনিষ্ক সবাই এই রাজপথের বিকাশ সাধন করেছেন। সম্রাট কনিষ্ক একই সাথে চীনের একটা অংশ এবং উত্তর ভারতকে শাসন করেছিলেন, তাই ভারতের সাথে সিল্ক রুটের সংযোগ স্থাপন হয়েছিল। কৌটিল্যের অর্থশাস্ত্রতে উত্তরাপথের সাথে দক্ষিণাপথের উল্লেখও পাওয়া যায়, যা প্রয়াগরাজ থেকে শুরু হয়ে মধ্য ভারত হয়ে একটা শাখা অধুনা গুজরাটের দিকে আর একটা শাখা দাক্ষিণাত্যের দিকে চলে যায়। প্রাচীন ভারতের মহাজনপদ যেমন কৌশাম্বী, বিদিশা, অবন্তী, উজ্জয়িনী হয়ে পৈঠান পর্যন্ত যেত এই দক্ষিণাপথ। ভারতের ইতিহাস এই দুই রাজপথের দুপাশেই গড়ে উঠেছিল। এই দুই রাজপথের মিলনস্থল ছিল বারাণসীর পার্শ্ববর্তী সারনাথ। মহাদেব সারঙ্গনাথ শিবের নামে যে জায়গার নাম, আর যেখানে শ্রী গৌতম বুদ্ধ তার প্রথম বাণী প্রচার করেছিলেন। প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রী অটল বিহারী বাজপেয়ী স্বপ্ন ছিল পুরো ভারতবর্ষকে গোল্ডেন কোয়াড্রিল্যাটারালের মাধ্যমে সংযুক্ত করার। বলা যেতে পারে এই উত্তরাপথ আর দক্ষিণাপথ ছিল সেই যুগের গোল্ডেন ডায়াগোনালস, যা একই সাথে সমগ্র ভারতীয় উপমহাদেশের মধ্যে সংযোগ স্থাপন করেছিল। তার জন্যেই কাঁচামাল সহ বিভিন্ন পণ্য শুধু ভারতের উপমহাদেশের বিভিন্ন প্রান্তে নয়, তার বাইরে পশ্চিম এশিয়া এবং রোমান সাম্রাজ্য পর্যন্ত পৌঁছে যেত। সেই সময় রোমান সাম্রাজ্য ভারতীয় তাঁত বস্ত্রের জন্য বছরে 2 কোটি স্বর্ণমুদ্রা ব্যয় করত। তাঁত বস্ত্র ছাড়াও ভারতীয় মশলা সহ হীরক, চুনি, মুক্তোর মতো মহামূল্যবান পাথরেরও খুব চাহিদা ছিল ইউরোপে। আফগানিস্তান থেকে ল্যাপিস লাজুলি পাথর বা সিলভার, বা রাজস্থান থেকে স্যান্ডস্টোন, মাদুরাইয়ের বস্ত্র আর নেপালের বৃষ্টিরোধী পশম বস্ত্র, যার নাম ছিল ভৃঙ্গিসি এবং অপসারক ইত্যাদি ছড়িয়ে পড়ত বাণিজ্যের মধ্যে দিয়ে বিভিন্ন দিকে এই রোড নেটওয়ার্ক ধরেই।
গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের দুপাশে পাওয়া বিভিন্ন মুদ্রা সেই ইতিহাসেরই সাক্ষ্য বহন করে। শুধু বাণিজ্য নয়, সম্রাটদের সৈন্যবাহিনীর যাত্রাপথ ছিল এই রাজপথ। চন্দ্রগুপ্ত মৌর্য সেনাবাহিনী এই উত্তরাপথ ধরেই সিন্ধু নদীর উপত্যকাতে পৌঁছে সেলুকাসের সেনাবাহিনীকে পরাস্ত করেছিল। আবার আহমেদ শাহ আবদালির মতো বিদেশি আফগান আক্রমণকারীরাও এই ভারতে এসেছিল এই পথ ধরেই। 1857-এ ব্রিটিশ সেনাবাহিনী খুব সহজেই রোহিলখণ্ডে পৌঁছে গিয়ে ওই এলাকার সিপাহী বিদ্রোহকে দমন করেছিল এই উত্তরাপথ ব্যবহার করে। অন্যদিকে বহিরাগত বর্বরদের হাতে ধ্বংস হওয়ার আগে তক্ষশিলা, নালন্দা এবং বিক্রমশিলা প্রাচীন ভারতের এই 3 বিশ্ববিদ্যালয়কেই সংযোগ করত এই রাজপথ। মেগাস্থেনিস ছাড়াও ফাহিয়েন, হিউয়েনসাংয়ের মতো পর্যটকরাও এই পথ ধরেই ভারত ভ্রমণ করেছিলেন। পার্সিয়ান পর্যটক আব্দুর রাজ্জাক 1500 শতকে দক্ষিণ ভারতে বিজয়নগর ভ্রমণে গিয়েছিলেন এই রাজপথ ধরেই। শের শাহের সময় রাজপথের ধারে সরাইখানা আর মসজিদ স্থাপিত হয়। এই সরাইগুলো আজও দেখতে পাওয়া যায়, যার মধ্যে অন্যতম হলো পাঞ্জাবের মুঘল সরাই। এছাড়াও আছে দোহরা সরাই, বদরপুর সরাই, নূরমহল সরাই। শের শাহ আর তারপরে মুঘল বাদশাহরা আর তারও পরে ব্রিটিশরা একটা সহস্রাব্দ প্রাচীন কিন্তু অত্যন্ত আধুনিক একটা রোড নেটওয়ার্ক পেয়েছিল, যার সাহায্যে শাসনকে আরও মজবুত করতে পেরেছিল এই দেশে, যেটা আমাদের পূর্বপুরুষরা তৈরি করেছিল। তাই ভারতীয় সংস্কৃতির কেন্দ্রবিন্দু এই রাজপথকে গড়ে তোলার পেছনে আমাদের পূর্বপুরুষের অবদানকে সম্পূর্ণভাবে অস্বীকার করা মানে আমাদের সভ্যতাকেই অস্বীকার করা। আর এই গর্হিত কাজটাই করেছেন আমাদের তথাকথিত মার্ক্সবাদী ইতিহাসবিদরা। সহস্রাব্দ অধিক প্রাচীন এই রাজপথ অনেক সাম্রাজ্যের উত্থান ও পতনের সাক্ষী। এর ধূলিকণাতে মিশে আছে এই ভারত ভূমির গৌরব গাথা। সেই ভূপেন হাজারিকার গানটার মতোই বলতে ইচ্ছা করে, ইতিহাসের এত বিকৃতি, এত মিথ্যাচার দেখেও হে রাজপথ তুমি মৌন কেন? মৌনী স্তব্ধ ঋষির মতোই যুগ যুগ ধরে মানুষের পদচিহ্ন বুকে নিয়ে শুয়ে আছো এই ধরনীর বুকে। তুমি যদি কথা বলতে, তাহলে হয়তো এই হতভাগ্য জাতি আবার খুঁজে পেত নিজেদের শিকড়কে, খুঁজে পেত ধমনীতে যে রক্তকণা বইছে তার স্পন্দনকে। আজকের মতো ইতিহাস এপিসোড এখানেই শেষ করছি। ফিরে আসবো আবার পরবর্তী এপিসোডে কিছু তথ্য আর কিছু অ্যানালিসিস নিয়ে। যাবার আগে অনুরোধ করব, যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করবেন, তাহলে আপনাদের মতো এই ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছতে পারবে। নমস্কার।